বিছানায় চিত হয়ে লম্বা চুলগুলো এক পাশে করে রেখে কোল বালিশে ডান পায়ে হাঁটু ঠেকিয়ে বুকের ওপর হাত রেখে শুয়ে আছে তে। ঘুম নেই ওর চোখে। আর যা হয়েছে আজ রাতে, তাতে ওর ঘুম আসলেই বরং আশ্চর্যের ব্যাপার হতো। গলাটা বসে গেছে, মুখ দিয়ে আওয়াজ বের হতে যেন কলিজা ছিঁড়ে যাচ্ছে তে। ঢোক গিলতে গেলে প্রচন্ড ব্যথাতে কুকড়ে উঠছে তে। চোখ দিয়ে নোনা পানির বন্যা বয়ে যাচ্ছে যেন। বারবার করে চোখ মুছছে তে, কিন্তু পরক্ষণেই আবার চোখ দুইটা পানিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। কিছু সময় পর দরজায় নখ পড়লো আবার। তের গা কাঁপিয়ে উঠলো নখের শব্দে। তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসলো। কান খাড়া করে শোনার চেষ্টা করলো দরজার বাইরের শব্দ, কিন্তু বৃষ্টির শব্দের কারণে কিছু শোনা গেল না। তখনই আবার দরজায় কড়া নাড়ার শব্দ হলো, সাথে কারো আদেশপূর্ণ কণ্ঠ। তে, দরজা খোল। এটা তো জাঙ্কুক ভাইয়া, আবার কেন এসেছে? আবার আমাকে টর্চার করবে। বুক ফেটে কান নাচতে চাইলো তে। বিছানা থেকে উঠে দরজার কাছে গিয়ে দাঁড়ালো তে। তারপর দরজা না খুলেই এপাশ থেকে বলল, আমি কাল সকালে চলে যাব ভাইয়া। এই বাড়িতে আর কখনো আসবো না। আর আমি কাউকে কিছুই বলবো না, সত্যি বলছি, বিশ্বাস করুন। আমার চেহারা আপনি আর কখনো দেখবেন না, কসম করে বলছি। দরকার হলে আমি কলেজে বদলে ফেলবো ভাইয়া, আপনি যা বলবেন তাই করব। বলতে বলতে কিছুটা উচ্চস্বরে ফুপিয়ে কেঁদে ফেললো তে। তার এমন কান্না একদম বুকে গিয়ে লাগলো জাঙ্কুকের। প্রচন্ড খারাপ লাগলো ওর। এদিকে বাইরে জাঙ্কুকের গলা শুনে ঘুম ভেঙে গেল ইউনোর। তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। তের রুমের দরজার সামনে জাঙ্কুককে দাঁড়িয়ে থাকতে দেখে প্রচন্ড রকম অবাক হলো ও। কি হচ্ছে কিছুই বুঝে উঠতে না পেরে বিস্মিত হয়ে জাঙ্কুককে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া? তুমি এই সময় এখানে কেন? তারপর কি কিছু হয়েছে? জাঙ্কুক ইউনোর প্রশ্নের কোনো জবাব না দিয়ে আবারও নক করলো দরজা। এ পাখি, দরজা খোলে খুই, ভালোভাবে বলছি, দ্রুত খোল। কিন্তু তে দরজা খুললো না। অপাশ থেকে কান্নারত অবস্থাতেই বলল, আপনি চলে যান ভাইয়া, আমি কাল সকালে এখান থেকে চলে যাব, কথা দিচ্ছি। ইউনোতের কথার আগামাথা কিছু বুঝতে না পেরে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক বুঝলো এভাবে কাজ হবে না। তেকে বলে দরজা খোলানো যাবে না, তাই দরজায় নক করা ছেড়ে দিয়ে ইউনোর দিকে ঘুরলো। নিজের ট্রাউজারের পকেটে দুই হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। আমার কথা মন দিয়ে শোন, আমি এখন তের রুমের পেছনে জানালা দিয়ে ঘরে ঢুকবো। তারপর ওকে নিয়ে বের হব। কোথায় যাব জানি না, কখন ফিরবো সেটাও জানি না। যখন ফিরবো তোকে কল দিব। আর ফিরতে ফিরতে যদি সকাল হয়ে যায়, মাকে ম্যানেজ করার দায়িত্ব তোর, বোঝা গেছে? ইউনো উপর নিচে মাথা নাড়ালো, দ্বিতীয় কোনো প্রশ্ন করলো না। কি হচ্ছে এখানে সেটা পরেও জানা যাবে, আগে এদের ভেতরকার মনোমালিন্য দূর হোক। জাঙ্কুক এবার ছাদের দিকে চলে গেল। ইউনোর সাথে জাঙ্কুকের কি কথা হয়েছে তা জানতে পারলো না তে। কারো পায়ের শব্দ ছাদের দিকে চলে যেতেই তে ভেতর থেকে আওয়াজ দিল, ইউনো। ইউনো বাহির থেকে বলে উঠল, হ্যাঁ আপু বলো। জাঙ্কুক ভাইয়া চলে গেছে? হ্যাঁ ভাইয়া চলে গেছে এই মাত্র। জাঙ্কুক যে জানলা দিয়ে ঢুকবে তের রুমে, সেটা গোপনে রাখলো ইউনো। ইউনোর কথাতে হাত ছেড়ে বাঁচলো। ইউনো আর কোনো বাক্য ব্যয় না করে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। তে দরজার কাছে ধীরে ধীরে বসে পড়লো। তারপর দরজার পিঠ ঠেকিয়ে চোখ দুটো বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। মনে মনে সিদ্ধান্ত নিল, সকালেই কারো জানার আগে বাড়ি ছাড়বে। এমন সময় বাইরে মাটিতে দুপ করে শব্দ হলো। জাঙ্কুক এখন নিশ্চয় জঙ্গলের দিকে যাচ্ছে, ভাবলো তে। দরজায় মাথা ঠেকিয়ে একটু শান্ত করলো নিজেকে তে। কিন্তু কিছুক্ষণ পরেই তেকে হতবাক করে দিয়ে জাঙ্কুক পেছনের জানালা দিয়ে ঢুকলো তের রুমে। আর ঠিক সেই জানালা বরাবর দরজার সাথে পিঠ ঠেকিয়ে জানালামুখী হয়ে বসে আছে তে। জাঙ্কুকের হঠাৎ আগমনে স্তম্ভিত তে বুঝে উঠতে পারলো না কি করবে। তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। মুখ ফুটে কিছু বলতে যাবে, তার আগেই তড়িৎ গতিতে এসে তের মুখ হাত দিয়ে চেপে ধরলো জাঙ্কুক। তে অসহায়ের মতো করে তাকালো জাঙ্কুকের দিকে, কিন্তু মুখ ঢাকা থাকার কারণে জাঙ্কুকের মুখের কোনো অভিব্যক্তি দেখতে পেল না তে। কোনো আওয়াজ করবি না, চুপচাপ আমার সাথে যাবি, যেখানে নিয়ে যাব সেখানে। তারপর তের হাত দুইটা নিজের কাঁধের উপর রেখে তেকে বাচ্চাদের মতো করে কোলে তুলে নিল জাঙ্কুক। তের মুখটা নিজের কাঁধের উপর রেখে ওর বুকের সাথে বুক মিশিয়ে দিল। বহু বছর পর আজ আবারও তেকে ছোটবেলার মতো করে কোলে নিয়েছে জাঙ্কুক। অনুভূতিটাও সেই ছোটবেলারই মতো, শুধু বুকের কাছটাই পরিবর্তন হয়েছে। জাঙ্কুকের মনে হলো যেন নরম তুলে তোলার বস্তা কোলে নিয়েছে ও। শক্ত করে ধরে রাখবি, ছাড়লেই কিন্তু পড়ে যাবি, তখন কিছু হলে কিন্তু তার জন্য আমি দায়ী থাকবো না। জাঙ্কুকের এমন কর্মকাণ্ডে হতভম্ব হয়ে গেল তে। জীবনে প্রথমবার কোনো পুরুষের এত কাছে এলো ও। হাত পা অসাড় হয়ে যাওয়ার উপক্রম হলো, কিন্তু কোনো রকম প্রশ্ন করার সাহস পেল না। তে জাঙ্কুকের কথা মতো শক্ত করে গলা জড়িয়ে ধরলো জাঙ্কুকের, আর পা দুইটা দিয়ে জাঙ্কুকের কোমর জড়িয়ে ধরলো। ঠিক সেই ছোটবেলার মতো করে নিঃশব্দে জানালা দিয়ে বের হয়ে নিচের তলা জানালার ছাদের উপর পা রাখলো জাঙ্কুক। তারপর তেকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে সেখান থেকে লাফ দিল মাটিতে। বাড়ির পেছন দিকে থেকে
হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোলো জাঙ্কুক। বিস্মিততে জাঙ্কুকের কোলের ভেতরে জাঙ্কুকের কাঁধে মাথা রাখা অবস্থাতেই ভাবতে লাগলো, হয়তো আমাকে মেরে কোথাও গুম করে দেবে জাঙ্কুক ভাইয়া। আমার লাশটাও কেউ খুঁজে যেন না পায়, তাই এই ব্যবস্থা। বয়ে আর উত্তেজনা হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিকভাবে বেড়ে গেল তে, যার কম্পন নিজের বুকে অনুভব করলো জাঙ্কুক। কিন্তু কিছুই বলল না তেকে। তেকে কোল থেকে নামিয়ে দিয়ে কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থাকলো জাঙ্কুক। জাঙ্কুকের এইভাবে তাকানোর কারণ বোধগম্য হলো না তে, কিন্তু পরক্ষণে বুকের ওপর যে অন্যা নেই সেটা মনে পড়তেই আঁতকে উঠল তে। ইনার ছাড়া পাতলা ওভারসাইজ টি শার্টটাতে যে ওর শরীরে কিছু বাস দৃশ্যমান হয়ে পড়েছে, সেটা মনে পড়তেই লজ্জায় মাটিতে মিশে যেতে মন চাইল তে। চোখ নামিয়ে নিজের দুইটা হাত বুকের ওপর কোনাকুনি ভাবে রেখে লজ্জা নিবারণের চেষ্টা করলো। চুপচাপ এখানে দাঁড়াবি, কোথাও যাবি না, আমি এক্ষুনি আসছি বলে আবার বাড়ির দিকে এগোলো জাঙ্কুক। তারপর বাড়ির সীমানা প্রাচীরের গেট খুলে ভেতরে ঢুকে গ্যারেজ থেকে গাড়ি বের করে চালিয়ে সোজা বাইরে আসলো। তের সামনে গাড়ি দাঁড় করিয়ে ওকে ইশারা করলো গাড়িতে ওঠার জন্য। তে বাধ্য মেয়ের মতো গাড়ির পেছনের দরজা খুলে উঠে বসলো। সামনে তাকিয়ে তের চোখ থেমে গেল গাড়ির রিয়ার ভিউ মিররে। জাঙ্কুক মিররের ভেতর দিয়ে তাকিয়ে আছে তের দিকে। মিররে চোখ রাখা অবস্থাতেই গম্ভীর কণ্ঠে জাঙ্কুক বলে উঠলো, আমাকে কি তোর ড্রাইভার মনে হচ্ছে? প্রথমে জাঙ্কুকের কথার মানে না বুঝলেও পরক্ষণেই বুঝে গেল তে। ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো ও। তারপর গাড়ির পেছনের সিট থেকে নেমে জাঙ্কুকের পাশের সিটে ওঠার উদ্দেশ্যে গেল। মেরেই তো ফেলবে, তা তো নাটক করার কি আছে বুঝলাম না, মনে মনে বলল তে। কিন্তু বিপত্তি বাদল দরজা খোলার সময় আজকেও দরজা খুলতে গিয়ে পারলো না তে। এই দরজাটার যে কি সমস্যা তা মাথাতেই আসলো না ওর। জাঙ্কুক নিজের দাঁত চেপে চোখ দুইটা বন্ধ করে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে নিজের ক্রোধকে সংযত করলো। তারপর ড্রাইভিং সিট থেকে নেমে গিয়ে তের পাশের দরজা খুলে দিয়ে আবার নিজের সিটে গিয়ে বসলো। তে উঠে বসলো গাড়িতে, তারপর দরজা আটকে দিল। জনমানবহীন রাস্তায় তুমুল গতিতে গাড়ি চালালো জাঙ্কুক। তে সোজা হয়ে বসে সামনে তাকিয়ে রইল, নড়াচড়াও করলো না। উত্তরের জঙ্গলের ভেতর দিয়ে হাইওয়ে চলে গেছে সাতক্ষীরার দিকে। সেদিকে গাড়ি নিয়ে চললো জাঙ্কুক। কিছুক্ষণ পরেই কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছালো ওরা। জঙ্গলের শেষ প্রান্ত ঘেঁষে বয়ে গেছে হরিণের বিল। রাস্তা থেকে নেমে সেই বিলের পাশে গাড়ি দাঁড় করালো জাঙ্কুক। গাড়ি দাঁড় করাতেই বয়ে আশেপাশে চোখ বুলালো তে। ঝুম বৃষ্টির পর বিলের পানি প্রচন্ড রকম শান্ত হয়ে আছে। মেঘ ডাকছে থেকে থেকে, বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি যে আরো হবে সেটা মেঘের গুরু গুরু শব্দেই বোঝা যাচ্ছে। বাইরের অবস্থা দেখা বিদ্যমান তের দিকে তাকিয়ে আছে জাঙ্কুক। গাড়ির ভেতর রাখার আলোতে তের গলার হাতের আঙ্গুলের ছাপ খয়েরি বর্ণ ধারণ করে স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে যেন। নিজের ড্রাইভিং সিট থেকে সরে গিয়ে তের কাছাকাছি চলে আসলো জাঙ্কুক। নিজের খুব কাছে কারো উপস্থিতি টের পেয়ে তাড়াতাড়ি ফিরে তাকালো তে। জাঙ্কুককে নিজের এত কাছে দেখে চমকে গাড়ির দরজার দিকে সরে গিয়ে বসলো। ধীরগতিতে চোখের ডার্ক গগলসটা খুলে ফেললো জাঙ্কুক। খুলে সোজা তের চোখের দিকে তাকালো। জাঙ্কুকের জলজলে ধূসর সবুজ চোখ দুটোকে এত কাছ থেকে কখনো দেখবে ভাবতেই পারেনি তে। অবাক চোখে তাকিয়ে রইল ওই জাঙ্কুকের চোখ জোড়ায়। অদ্ভুত, খুব অদ্ভুত, সেই সাথে অসাধারণ। তেকে চোখ বড় বড় করে এইভাবে তাকিয়ে থাকতে দেখে মনে মনে বেশ মজা পেল জাঙ্কুক, কিন্তু সেটা প্রকাশ করলো না। তের আরো একটু কাছাকাছি এসে তের গলায় বসে যাওয়া আঙ্গুলের চাপে হাত বুলালো জাঙ্কুক। তারপর তের মুখের কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে এসে তের চোখে চোখ রেখে বলল, সরি তে পাখি, আমি নিজের হুঁশে ছিলাম না। আমি বুঝতে পারিনি যে আমি তোকে এতটা কষ্ট দিয়ে ফেলবো। মাথা কাজ করছিল না আমার, ওই রকম করে ফেলেছি। জাঙ্কুকের এমন কর্মকাণ্ডে তে শুধু অবাকই হলো। কিছুক্ষণ থেমে তের হাতটা নিজের হাতের মুঠে নিয়ে জাঙ্কুক আবারও বলল, আমার মোটেও উচিত হয়নি তোর সাথে এমনটা করা। ক্ষমা করে দে আমাকে, ভুল হয়ে গেছে আমার। আমি এরকমটা করতে চাইনি, তোকে আঘাত দিতে চাইনি। হতভম্বিত হয়ে গেল তে। কথাগুলো বলে নিজের সিটে গিয়ে বসলো জাঙ্কুক। প্রায় মিনিট 5 কেউ আর কোনো কথা বলল না। তারপর আচমকাই জাঙ্কুক তের হাত ধরে এক ঝটকায় টান দিয়ে নিজের কোলের ওপর বসালো। হকচকিয়েতে অবাক হয়ে দেখতে লাগলো জাঙ্কুককে। জাঙ্কুকের আচরণের এমন পরিবর্তন মানতে পারছে না ও। একটু আগে যা বলেছে অনুতপ্ত হয়ে বলেছে, কিন্তু এখন ওকে এইভাবে কোলের ওপর নেওয়ার মানে কি? মনে মনে জাঙ্কুকের উদ্দেশ্য কি সেটা নিয়ে ভাবতেই ব্যস্ত হয়ে গেল তে। জাঙ্কুক এবার তের চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো, আমার চেহারা দেখেছিস তুই? তে ভীত হয়ে ওপর নিচে মাথা নাড়িয়ে হের বোঝালো, কবে দেখেছিস আর কিভাবে দেখেছিস? আপনি যেদিন আইসক্রিম খেতে নিচে এসেছিলেন সেদিন দরজার ফাঁকা দিয়ে দেখেছিলাম। আপনার মুখে মাস্ক ছিল না, আইসক্রিম ছেড়ে খাচ্ছিলেন তখন। জাঙ্কুকের থেকে চোখ ফিরিয়ে আমতামতা করে বলল তে। জাঙ্কুক নিঃশব্দে হাসলো। নজরদারি তাহলে অনেক আগে থেকেই চলছে। তে প্রতি উত্তরে কিছু বলল না।
জাঙ্কুকের হাসি মুখ হঠাৎ করে কঠিন হয়ে গেল। চুয়া শক্ত করে বলল, তুই যেহেতু সব জেনেই গেছিস আমার ব্যাপারে আর আমাকে দেখেও ফেলেছিস, সেহেতু তোর উচিত আমাকে আবার ভালোভাবে দেখা আর সমস্ত কনফিউশন দূর করে স্বাভাবিক থাকা আর আমাকেও একজন স্বাভাবিক মানুষের মতো ট্রিট করা। তের গলা শুকিয়ে গেল ভয়ে। ভালোভাবে দেখা মানে ওই ভয়ঙ্কর দাঁত আর জিভে দেখা, ওই সাপের মতো স্কিন দেখা? মনে মনে ভেবে আটকে উঠল তে। মুখ থেকে অস্পষ্ট শব্দ বেরিয়ে এলো, না না আমি দেখবো না। জোর দিয়ে বলল তে। জাঙ্কুকের কোল ছেড়ে উঠে যেতে চাইলো, কিন্তু জাঙ্কুক তা হতে দিল না। নিজের পেশিবহুল হাত দুইটা দিয়ে তেকে ঝাপটে ধরে বসে রইল। বৃষ্টি শুরু হলো বাইরে। তে ছাড়া পাওয়ার জন্য হাত পা ছুটতে লাগলো, কিন্তু তাতে কোনো কাজ হলো না। তোর দেখা লাগবে আর স্বাভাবিকও হওয়া লাগবে, প্লাস আমার এক চুমু খাওয়া লাগবে, ছোটবেলায় যেমনটা খেতি। স্বাভাবিক অথচ গম্ভীর গলায় বলল জাঙ্কুক। জাঙ্কুকের কথায় হতভম্ব হয়ে গেল তে। ছাড়া পাওয়ার জন্য এবার দ্বিগুণ জোরে জাঙ্কুকের হাত সরানোর চেষ্টা করলো, কিন্তু তাতে ব্যর্থ হলো। জাঙ্কুক মাদকতাময় দৃষ্টিতে তাকালো তের দিকে। কোনো লাভ নেই লাফালাফি করে, আমি ছাড়বো না। ধীরে ধীরে নিজের মাস্ক সরালো জাঙ্কুক। তে সাথে সাথে অন্য দিকে তাকিয়ে চোখ কিচে বন্ধ করে নিল। বুকের ভেতর দিরিম দিরিম শব্দ হচ্ছে ওর। শব্দের তোড়ে পুরো শরীরটা যেন কেঁপে উঠছে। দেখবো না আমি, একদমই দেখবো না, অসহায়ের মতো করে বলল তে। মুখ খুলে নিজের কালো লকলকে লম্বা জিহ্বাটা বের করে তের চুয়াল স্পর্শ করে চেটে দিল জাঙ্কুক। তারপর ডান হাত দিয়ে তের চুয়াল চেপে ধরে তের মুখটা নিজের দিকে ঘোরালো। এখনই টাকা ভালোভাবে দেখ আমাকে, নইলে সকাল হওয়ার আগে গাড়ি নিয়ে তোকে সব বাড়িতে ঢুকবো, সবার সামনে দিয়ে, আর মাকে বলবো যে তুই সারা রাত আমার সাথে ছিলি। তখন কিন্তু সারা জীবন এই চেহারাটা দেখে কাটিয়ে দিতে হবে তে পাখি। সত্যি সত্যি জাঙ্কুক এই কাজ করলে অবাক হবে না তে, কারণ ওর দ্বারা সবই সম্ভব। তাই নিরুপায় হয়ে আর ছটপট না করে ধীরে ধীরে সময় নিয়ে চোখ খুলল তে। জাঙ্কুক ওর দিকে নেশালো দৃষ্টিতে তাকিয়েছিল। তে তাকিয়ে দেখতে পেল জাঙ্কুকের কুচকুচে কালো ঠোঁট, গলা, কাঁধ আর বুকের কিছু অংশে সাপের শরীরে আবরণ, যেগুলো গাড়ির ভেতরের আলোতে চকচক করছে। শরীরের সমস্ত লোম খাড়া হয়ে গেল যেন তেল। হৃৎপিণ্ডের গতি আরো দ্রুত হলো ওর। পরক্ষণে জাঙ্কুক মুখ খুলে জাঙ্কুকের জকজকে বিষ দাঁতের পেছনের কুচকুচে কালো মুখ গব্বর চোখে পড়ল তে। গা থরথর করে কাঁপতে শুরু করলো। আর পর মুহূর্তে জাঙ্কুকের কালো লকলকে জিহ্বাটা বেরিয়ে আসতেই প্রবল ভয়ে আর উত্তেজনায় সেখানেই জ্ঞান হারল তে। জ্ঞানহীন ঘুমন্ত তের মুখের ওপর ঝুঁকে এক দৃষ্টিতে দেখতে থাকলো জাঙ্কুক। তারপর ডান হাতের আঙ্গুলের ওপরের পাশটা ঘুরিয়ে দিল তের নরম গালে। সকাল 6টার দিকে তেকে নিয়ে ফিরল জাঙ্কুক। বাড়ি থেকে কিছুটা দূরে গাড়ি থামালো। তারপর ইউনোকে কল দিল। দুবার রিং হওয়ার পর ইউনো ফোন ধরল। ফোন ধরে ইউনো বলল, এদিকে সব ক্লিয়ার ভাইয়া, মা একটু আগে রান্নাঘরে এলো, বাবা রুমে আছে, কাজের খালা এখনো আসেনি। জাঙ্কুক প্রতি উত্তরে শুধু হুম বলে ফোন রেখে দিল। গাড়িটা ওখানে রেখে তেকে কোলে নিয়ে বাড়ির প্রাচীর ঘুরে পেছনে গেল। তের হাত পা আর কোমর বেঁধে নিল নিজের সাথে, কারণ এখনো জ্ঞান ফেরেনি তে। জ্ঞান হারানোর পর পরই জ্বর চলে এসেছে গায়ে, আর সেটা ক্রমে বাড়তেই আছে। দেয়াল বেয়ে সরসর করে উপরে উঠে গেল জাঙ্কুক। তের রুমের জানালা দিয়ে ভেতরে ঢুকে বিছানায় শুয়ে দিল তেকে। তারপর খাতা দিয়ে শরীর দেখে দিল। এরপর নিজেও পাশে বসে তের মুখের দিকে নেশাতুর চোখে তাকালো জাঙ্কুক। মিষ্টি মুখটা ফ্যাকাশে হয়ে আছে, গায়ের উত্তাপ যেন জাঙ্কুকের মুখে এসে লাগছে। আরো কিছুক্ষণ তেকে নিষ্পলক চোখে দেখে বিছানা ছেড়ে উঠে আস্তে করে দরজা খুলে দিল ভেতর থেকে। তারপর জানালা দিয়ে যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। এরপর গাড়ি নিয়ে মেইন গেট দিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। তারপর জাঙ্কুক নিজের রুমে গিয়ে ইউনার ফোনে ছোট্ট করে একটা মেসেজ দিল, তে পাখির গায়ে জ্বর এসেছে, মাকে যত দ্রুত সম্ভব নিউজটা পৌঁছে দিস। কিন্তু জাঙ্কুকের ফোন পাওয়ার পর আবার গভীর ঘুমে তলিয়ে যায় ইউনো। এই খুবই গুরুত্বপূর্ণ মেসেজটি দেখতে পেল না, আর তের গায়ের জ্বরও বেড়েই চলল। তে রোজ ভোরবেলা উঠেই নামাজ পড়তে বসে। খুব কম সময় তার ব্যতিক্রম হয়। আজ তের কোনো আওয়াজ না পেয়ে জিন তরকারিতে পানি দেওয়ার পর তের খোঁজ নিতে আসলেন। আজ চলে যাবে মেয়েটা, আর কবে আসবে তার ঠিক নেই। তের জন্য পাটিসাপটা তৈরি করতে ময়দা গুলিয়ে রেখে এসেছেন কিচেনে। তের রুমের সামনে এসে দরজা নক দিলেন জিন, কিন্তু তের কোনো সাড়া শব্দ পেলেন না। দ্বিতীয়বার দরজার শব্দ করার জন্য হাত দিতেই দেখলেন দরজা লক করা নেই। সকালে ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে যেতে পারে ভেবে জিন দরজা ঠেলে রুমের ভিতর ঢুকলেন। তের বিছানার কাছে এগিয়ে গিয়ে নিজের হাতটা স্পর্শ করলেন তের গায়ে, কিন্তু স্পর্শ করে আটকে উঠলেন তিনি। জোরে গা পুড়ে যাচ্ছে একদম তের। কাল রাতে তেকে যে পোশাকে দেখেছিলেন তার বদলে অন্য পোশাকে দেখতে পেলেন জিন। চুলগুলো খোলা, আবার ভেজা। মাঝরাতে
বৃষ্টিতে ভিজলো নাকি তাই ভাবছেন। তড়িঘড়ি করে তেকে ঘুম থেকে উঠানোর চেষ্টা করলেন জিন, কিন্তু এত ডাকাডাকির পরও উঠল না তে। ভয় পেয়ে গেলেন জিন, চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল তার ভয়ে। দ্রুত পায়ে হেঁটে নিচতলায় গিয়ে আরামকে খবরটা দিলেন। খবর পাওয়া মাত্রই আরাম তাদের ফ্যামিলি ডক্টরকে ডেকে পাঠালেন। বাইরের হুড়োহুড়ির শব্দে জেগে গেছে ইউনো। বিছানায় শোয়া অবস্থাতেই ফোনটা হাতে নিয়ে সুইচ টিপে দেখলো জাংকুকের মেসেজ। 6:35-এ মেসেজ দিয়েছে জাংকুক। এখন বাজে 9টা। ইউনো আধ ফুটে তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে বাইরে দৌড়ালো। ততক্ষণে ডাক্তার এসে গেছেন। তার রুমের ভেতর জিন, আরেম আর কাজের খালাকে দাঁড়িয়ে থাকতে দেখে অন্তরাত্মা কেঁপে গেল ইউনোর। জিন বসে আছেন তার পায়ের কাছে। আরেম থমথমে মুখ নিয়ে দাঁড়িয়ে আছেন, চোখে মুখে তার চিন্তার ছাপ। আবার কি হলো? ভাইয়া মেসেজ দিয়েছে সেই কখন? এখন যদি জানতে পারি আমি দেখিনি, তাহলে তো আমাকে মেরে হরিণের বিলে ফেলে রেখে আসবে। মনে মনে কথাগুলো ভেবে গুটি গুটি পায়ে তে রুমে ঢুকে মায়ের পেছনে দাঁড়ালো ইউনো। তে জ্বরের ঘোরে কেঁপে কেঁপে উঠছে, চোখ খোলা কিন্তু কোনো সেন্স নেই। কারো কথা শুনতে পাচ্ছে বলেও মনে হচ্ছে না, শুধু মাঝে মাঝে পিট পিট করে তাকিয়ে দেখছে। ডাক্তার পাশে বসে দেখছে তেকে। জিন তো শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছেন মাঝে মাঝে। ইউনো এসে মায়ের কাঁধ স্পর্শ করে দাঁড়ালো। জিন পেছন ফিরে ইউনোকে দেখে কেঁদে ফেললেন। ডাক্তার তে আপু কোনো সারা শব্দ দিচ্ছে না রে ইউনো, ডাকলেও শুনতে পাচ্ছে না, জেগে থেকেও কারণে দেখতে পাচ্ছে না। কি হলো আমার চাঁদের টুকরো মেয়েটার? কখন হলো এসব? কিছুই বুঝতে পারলাম না। কাল রাতেও তো ঠিক ছিল, তাহলে কি হলো এখন? জিনের কান্না দেখে ডাক্তার বলেন জিনকে বাইরে নিয়ে যেতে। ইউনো তার মাকে ধরে বাইরে নিয়ে এলো। ডাক্তার কিছুক্ষণ থেকে গভীরভাবে পর্যবেক্ষণ করলেন। এর কোনো হুঁশ নেই, চারপাশে কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছে না। ও কোথায় আছে নিজেও জানে না, মাথা পুরো ফাঁকা ওর। ডাক্তার আয়নকে কাছে ডাকলেন, তারপর বললেন, ওকে কোনোভাবে ফিজিক্যাল ভায়োলেন্সের শিকার হচ্ছে? আইন কি বলবেন বুঝতে পারলেন না। এই কিভাবে ভায়োলেন্সের শিকার হবে? কেউ তো থাকেন এখানে ইউনো ছাড়া, আর ইউনো তো এই ধরনের কাজ কখনোই করবে না। না ডক্টর, এরকম কিছু হয়েছে বলে তো মনে হয় না। ওকে টর্চার করবে এমন কেউ নেই আমার জানা মতে। তাহলে ওর গলার কাছে আঙ্গুলের দাগ কিভাবে আসলো? আরেন হতবুদ্ধি হয়ে গেলেন। এর গলায় আঙ্গুলের দাগ কে করবে এমন? জাঙ্কুক, কিন্তু ও তো কারোর সামনেই আসে না। আর তেকে তো যথেষ্ট ভালোবাসে, ইউনো তো তাই। তাহলে ওর গলায় আঙ্গুলের ছাপ বসানোটা কি? কিছুক্ষণ পর ডাক্তার বলে উঠলেন, ও যেভাবে কেঁপে কেঁপে উঠছে, মনে হচ্ছে কোনো কারণে ভয় পেয়েছে, নয়তো শক খেয়েছে। আবার আপনার ওয়াইফ বললেন যে রাতে বৃষ্টিতে ভিজেছে হয়তো, তাই জ্বরটা আরো বেশি বেড়ে গিয়েছে। আমি কিছু মেডিসিন লিখে দিয়ে যাচ্ছি, সময় মতো দিবেন। আর কিছু টেস্ট দিচ্ছি, কাল বা পরশুর ভেতর করে ফেলবেন। আর সবসময় কেউ না কেউ ওর পাশে থাকবেন। একটা স্যালাইন লিখে দিয়েছি, ওইটা এখনই নিয়ে আসুন, রুগীকে দিতে হবে। আর কারো দ্বারা ভাইরাসের শিকার হয়েছে কিনা খোঁজ খবর নিয়ে দেখুন। আরেন ডাক্তারের কথায় সম্মতি জানিয়ে তখনই ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন নিয়ে বাইরে চলে গেলেন মেডিসিন আনতে। তবে বাইরে যাওয়ার আগে তেল গলার দাগের ব্যাপারে কাউকে কিছু না জানাতে বলে গেলেন। মিনিট 10 পর আরেন আর লিসা ঢুকলেন বাড়িতে। দিন সকালবেলা ফোন দিয়ে জানালেন, তখনই রওনা হয়েছেন তারা। তাড়াহুড়ো করে চোখের কোণে পানি নিয়ে সিঁড়ি বেয়ে উঠে তের রুমে ঢুকলেন লিসা। লিসার পিছু পিছু জিনকে নিয়ে ইউনো ঢুকলো। দরজায় দাঁড়িয়ে তের দিকে দেখলেন লিসা। আদরের মেয়ের এমন করুণ অবস্থা দেখে ঠিক থাকতে পারলেন না তিনি। সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। 18 বছর আগেরকার সেই অভিশপ্ত দিনটির কথা মনে পড়ল লিসার। সেদিনও তাতে এইভাবে শুয়েছিল বিছানায়, কোনো হুঁশ ছিল না তার, কিন্তু চোখ মেলেছিল, পিট পিট করে তাকিয়েছিল শুধু। মর্মর অবস্থা থেকে ফিরে আসা মেয়ের আবারও এমন মর্মর অবস্থা দেখে মস্তিষ্কের ভেতর শুধু ওই ঘটনাগুলো বেসে বেড়াতে লাগলো লিসার। বিস্ফোরিত নয়নে ধীরে ধীরে এগুলেন লিসাতের দিকে। চোখ থেকে তার অবিরত নোনা পানি গড়িয়ে পড়ছে, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। তারপর তের কাছে গিয়ে বিছানায় তের পাশে বসলেন লিসা। হাতটা বাড়িয়ে তের হাতটা নিজের মুঠিতে নিলেন। মেয়ের শরীরে উত্তাপে শিউরে উঠলেন লিসা। চোখ ফেটে দ্বিগুণ বেগে নোনা পানি বের পড়তে লাগলো তার। দুবার ডাক দিলেন তেকে। তের কোনো সারা শব্দ পাওয়া গেল না, শুধু মাঝে মাঝে পিট পিট করে তাকালো চারিপাশে। বুগাম বসে আছেন তের রুমের একটা চেয়ারে, একটা হাত মুখে ঠেকিয়ে চিন্তা করে চলেছেন। তের এক্সাম এখনো শেষ হয়নি, একটাই বাকি আছে যদিও, কিন্তু এই অসুস্থতা নিয়ে পড়বে কি করে? তাহলে প্রস্তুতি বা নিবে কখন, আর পরীক্ষায় বা দিবে কি করে? আর এই মেডিসিনগুলো নিয়ে ভেতরে ঢুকলেন। ডাক্তার স্যালাইনটা নিয়ে তার হাতের বেইনে সুইচ দিয়ে সেট করে দিল। ডাক্তার নিজে জিনিসপত্র গুছিয়ে চলে যেতে নিলে ভুগাম জিজ্ঞেস করলেন, ওর সুস্থ হতে কতদিন লাগবে ডক্টর? সেটা তো বলা যাচ্ছে না, এই স্যালাইনটা শেষ হোক। স্যালাইন কাজ শুরু করে দিলে হয়তো আস্তে আস্তে হুঁশে ফিরবে। আর যে মেডিসিনগুলো দিয়েছি ওগুলো নিয়মিত খাওয়ান। আর স্যালাইন শেষ হওয়ার পরও যদি রেসপন্স না করে তখন আবার আমাকে ইনফর্ম করবেন। কথাগুলো বলে ডাক্তার চলে গেলেন। ভুগাম আরামের দিকে তাকিয়ে বললেন,
বললেন, কিভাবে যে জ্বর বাঁধালো মেয়েটা, এখনো তো পরীক্ষাই শেষ হয়নি। কে বলেছিল ওকে মাতব্বরি করে বৃষ্টিতে ভিজতে? এখন এই এক্সামটার কি হবে? এক্সামটা কিছুদিন পরে হলে না হয় হতো, কিন্তু সেটা তো পরশুদিন। এমন সময় দরজার কাছ থেকে গমগমে একটা কণ্ঠস্বর বলে উঠল, এক্সাম সামনের বছর আবার দেওয়া যাবে, একটা রিটেক দিয়ে কারো জান চলে যাবে না। যেখানে পাখির অবস্থা এমন, সেখানে আপনি পড়েছেন ওর এক্সাম নিয়ে। আজব তো। তাড়াতাড়ি সবাই দরজার দিকে তাকালো। জানতুক যে এই মুহূর্তে সবার সামনে এইভাবে আসতে পারে সেটা কেউই আশা করেনি। ফুল স্লিভ টি শার্ট পরে, মুখে মাস্ক দিয়ে, চোখে ডার্ক গগলস, দরজা ছুঁই ছুঁই দীর্ঘদেহী জাঙ্কুক পুরো দরজাটা জুড়ে যেন দাঁড়িয়ে আছে। বহু বছর পর ছোট্ট জাঙ্কুককে একজন পরিণত পুরুষ হিসেবে দেখে বুগাম লিসা দুজনেই অবাক হয়ে গেলেন। কিন্তু সাথে সাথে নিজের মেয়ের সাথে হওয়া পাশবিক হিংস্রতার কথা মনে পড়তেই মুখ ফিরিয়ে নিলেন বুগাম। লিসা এত বছর পর নিজের সন্তান তুল্য জাঙ্কুককে দেখে আবেগে পরিণত হয়ে পড়লেন। কিন্তু সেই সাথে জাঙ্কুকের সেই হিংস্রতার কথা মনে পড়তেই হাউমাউ করে কেঁদে উঠলেন তিনি। আমার মেয়েকে এখানে পাঠানোই ভুল হয়েছে। কেন আমি ওকে এখানে পাঠিয়েছিলাম? কেন? শেষবার আমার মেয়ে আত্মরা হয়ে বাড়ি ফিরছিল, আর এইখানে এসে আবারও সেই দিনের মতোই আত্মরা হয়ে শুয়ে আছে। বলে জিনকে উদ্দেশ্য করে কেঁদে কেঁদে আবারও বললেন, আপনাকে ভরসা করে মেয়েকে পাঠিয়েছিলাম আমি, আর আপনি তার এই প্রতিদান দিলেন। খেয়াল করলেন না যে ও কি করছে কি না করছে? আমার মেয়েটা চোখ খুলে থাকা সত্ত্বেও কাউকে দেখছে না, কাউকে শুনছে না। আমার আগেই বোঝা উচিত ছিল এই অভিশপ্ত ছেলেটা যেখানে থাকবে সেখানে আমার মেয়ে কখনোই শান্তিতে থাকবে না। শেষের কথাটা জাঙ্কুককে উদ্দেশ্য করে বললেন লিসা। তুমি কি বলছো ভেবে বলছো লিসা? তুমি ওর জ্বরের কারণে আমার ছেলেকে কেন দোষারোপ করছো? ওর কি করা আছে এখানে? ও তো আর জ্বর এনে তের গায়ে দিয়ে যায়নি। হ্যাঁ, ভুল করেছে ছোটবেলায়, কিন্তু ও তো এখন বড় হয়েছে। কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ঠিক কোনটা বেঠিক বুঝতে শিখেছে, নিজেকে নিয়ন্ত্রণ করা শিখেছে। তাহলে তুমি কোন মুখে আমার ছেলেকে দোষারোপ করছো? জাঙ্কুক জিনের পাশে এসে দাঁড়িয়ে বলল, মা চুপ করো। মামি এখন নিজের মেয়ের অসুস্থতায় কষ্ট পাচ্ছেন অনেক, তাই এরকম বলছেন। ওনার কথা ধরে ঝামেলা বাঁধিও না প্লিজ। জিন মাথা নাড়িয়ে জাঙ্কুককে আশ্বস্ত করলেন যে তিনি করবেন না। জিনকে বোঝানোর পর জাঙ্কুক যেভাবে এসেছিল সেভাবেই আবার চলে গেল। জাঙ্কুক চলে যেতেই বুগাম উঠে দাঁড়ালেন। আমার মেয়ের স্যালাইন শেষ হলে আমি ওকে নিয়ে বাড়িতে চলে যাব। তারপর গটগট পায়ে হেঁটে বাইরে চলে গেলেন। জিন আর দ্বিতীয় কোনো কথা বললেন না। ও কারণে ছেলেকে দোষারোপ করার মনটা ওনার বিষিয়ে গেছে একেবারে। তাই কিন্তু তিনি নিজের সন্তানের চেয়ে কোনো অংশে কম দেখেন না। তারপরও তারা এটা কিভাবে বলতে পারলো যে তিনি খেয়াল রাখেননি? মনে মনে অনেক কষ্ট পেলেও প্রকাশ করলেন না জিন। তের স্যালাইন শেষ হলে বাড়িতে যাওয়ার তোড়জোড় শুরু করলেন লিসা। তের বই খাতা আর জামা কাপড়গুলো গুছিয়ে নিলেন। তের সেন্স ফিরেছে কিছুক্ষণ আগে, এখন কথা বলছে টুকটাক, তাই আর দেরি করেননি লিসা। বুগামও সাহায্য করছেন সাথে। জিন দাঁড়িয়ে আছেন দরজায়, কিছু করার নেই ওনার। আর এবার ইউনো বসে আছে হলরুমের সোফায়। দুপুরের খাবার সময় হলেও লিসা বুগাম কেউ খেলেন না। জিন অনেকবার জোরাজুরি করলেও কাজ হলো না। শুধুমাত্র তের মেডিসিন আছে বলে ওকে খাওয়ালেন লিসা। তারপর গাড়ি ডেকে এনে তের জিনিসপত্র সহ বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। ছাদের ওপর থেকে এক জোড়া তৃষ্ণার্ত চোখ তাকিয়ে তাকিয়ে দেখলো শুধু তেদের গাড়িটাকে, যতক্ষণ না গাড়িটা চোখের আড়াল হলো। সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরে গাড়ি থেকে জিনিসপত্র নামিয়ে তেকে নিয়ে ভেতরে চলে গেলেন লিসা আর বুগাম। তে লিসার কাঁধে ভর দিয়ে হেঁটে চলল নিজের রুমের দিকে। ধীরে ধীরে রুমে পৌঁছালো তে। বিছানায় তেকে শুয়ে দিয়ে গায়ে খাতা টেনে দিয়ে তেকে বিশ্রাম নিতে বলে চলে গেলেন লিসা। অনেকগুলো দিন পর নিজের রুমে এসে তের কেমন জানি ফাঁকা ফাঁকা ঠেকলো, কিন্তু জ্বরের ঘুরে এসব নিয়ে ভাবার সময় পেল না ও। বিছানায় যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। রাতে একবার খাবার খাওয়ার জন্য তেকে ডেকে তুললেন লিসা। তেকে মুখে তুলে খাবার খাইয়ে দিয়ে এক গ্লাস দুধ খাওয়ালেন, তারপর ওষুধ খাইয়ে দিলেন। খাওয়া দাওয়া শেষ করে আবার শুয়ে পড়ল তে। ক্লান্তি আর অবসন্নতায় জেগে থাকার ফুসরত পেল না। কিছুক্ষণের মধ্যেই আবার ঘুমিয়ে পড়ল। লিসা ঘুমালেন আস্তের সাথে। পাশে শুয়ে মেয়ের মাথায় কিছুক্ষণ হাত বুলালেন। খুব মেয়ের শখ ছিল ওনার, কিন্তু বিয়ের পর প্রথমেই হলো সুগার। ছেলে হওয়াতে যে অখুশি ছিলেন সেটাও নয়, আল্লাহ তাআলা যেটা ভালো মনে করেছেন সেটাই দিয়েছেন ভেবে নিজেকে আশ্বস্ত করেছিলেন লিসা। সুগা হওয়ার 2 বছরের মাথায় আবার সন্তান সম্ভবা হলেন লিসা। লিসার শাশুড়ি ব্যাপারটা মোটেও ভালোভাবে নিলেন না, কারণ সুগা এখনো ছোট। এই সময়ে আবার বাচ্চা নিয়ে ফেললো লিসা। এক সুগাকে দেখে রাখতে লিসার শাশুড়ির প্রাণ যায় যায় অবস্থা। লিসার মা ছিলেন না, তাই সব চাপ এসে পড়তো শাশুড়ির উপর। তিনি বৃদ্ধা মানুষ, তিনি আর কতটুকুই বা করবেন। তিনি বলে দিলেন বাচ্চা হওয়ার পর তার উপর যেন কোনো চাপ না পড়ে। সুগাকে দেখছেন সেটা ঠিক আছে, উনি দেখবেনও, কিন্তু এই অনাগত বাচ্চাটার কোনো কিছু করতে পারবেন না। সব লিসাকেই করা লাগবে।
মায়ের কথায় তখন কোনো প্রতিক্রিয়া জানাননি বুগাম। ব্যাপারটাকে সম্পূর্ণ বউ শাশুড়ির ঝামেলা মনে করে এড়িয়ে গেছেন। প্রেগন্যান্সির সময়টায় লিসাকে ভালোভাবেই যত্ন করেছিলেন তার শাশুড়ি। লিসার খাওয়া দাওয়া, ওষুধপত্র এসব কিছুর খেয়াল বেশিরভাগ উনি রাখতেন। তারপর সময় মতো লিসার কোল আলো করে এলোতে লিসা বুগাম দুজনই মেয়ে হয়েছে দেখে প্রচন্ড খুশি হলেন। কিন্তু বুগামের মা খুব একটা খুশি হলেন না, তাই যেটুকু না করলেন নয় সেটুকুই করলেন তিনি। বুগামের মা লিসাকে কোনো কিছু করে দিতে পারবেন না বলে লিসা আর তেকে দেখাশোনার জন্য বুগাম একজন হেল্পিং হ্যান্ড রাখলো। কিন্তু এতে বিপত্তি বাঁধলো আরো বেশি। লিসার শাশুড়ি এসে বুগামের সাথে ঝামেলা করলেন যে সুগা হওয়ার সময় যদি একজন হেল্পিং হ্যান্ড রাখতো বুগাম, তাহলে তো তার উপর এত চাপ পড়তো না, এত সব কাজ তার একা একা করা লাগতো না। বড় বয়সে এসে তাকে বাড়ির সমস্ত কাজ করতে হচ্ছে। বুগাম তখন তার মাকে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করেন। পরবর্তীতে তিনি আর ঝামেলা না করলেও তেকে সুগার মতো করে দেখতেন না, যেটা ছোটবেলায় তে না বুঝলেও পরবর্তী বয়স বাড়ার সাথে সাথে ধীরে ধীরে বুঝতে শুরু করে। কিন্তু দাদির ভালোবাসা সেইভাবে না পেলেও মা বাবার ভালোবাসা পেয়েছে তে অনেক অনেক বেশি। লিসা তো কখনো তার আদরের মেয়ের গায়ে একটা ফুলের টোকা দেননি, কখনো বকা দেওয়ার প্রয়োজন পড়েনি তেকে। সুগা একটু দুষ্টু হলেও তে অনেক শান্ত ছিল, কথা বলতো প্রচুর, কিন্তু দুষ্টুমি করতো না একটুও। লিসা যা বলতো তাই শুনতো। তের এই ঠান্ডা স্বভাব আর আনুগত্যের জন্য জাঙ্কুক প্রচুর ভালোবাসতো তেকে, কারণ জাঙ্কুকের কথা একদম অক্ষরে অক্ষরে পালন করতো তে। সুগার থেকে জাঙ্কুকের প্রতি যেন বেশি টান ছিল তের। আর এই তুলতুলে বাচ্চাটাকে জাঙ্কুক পারলে তো তার জান দিয়ে দিত। যখনই কেউ কারো বাড়ি বেড়াতে যেত তখনই তিনজন মিলে একসাথেই ঘুরতো। তে হাঁটতে চাইতো না, তাই জাঙ্কুকেরই বেশিরভাগ সময় তাকে কোলে নিয়ে ঘুরতে হতো। এতগুলো মানুষের ভালোবাসাতেই টই টম্বর হয়ে থাকতো তের মন, অন্য কারো অবহেলা ওর গায়েই লাগতো না। বিছানায় শুয়ে শুয়ে নিজের মেয়ের ছোটবেলার ঘটনাগুলো মনে করে দীর্ঘশ্বাস ছাড়লেন লিসা। তারপর তের কপালে ছোট্ট করে একটা চুমু খেয়ে নিজেও ঘুমিয়ে গেলেন। পরদিন সকালে লিসা ফোন দিলেন জিনের কাছে। কাল অতগুলো কথা বলার কারণে ফেরার সময় সমস্ত রাস্তা অনুশোচনা হয়েছে লিসার। নিজের বোনের মতো ননদ আর সন্তান তুল্য জাঙ্কুককে এইভাবে অতগুলো কথা বলা ওনার মোটেও ঠিক হয়নি। ডাইনিং টেবিলের ওপর ফোন রেখে কিচেনে রান্না করছিলেন জিন। ফোনে রিং হতেই গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে বাইরে এসে ফোন তুললেন। লিসা বাবির নামটা উঠে আছে ফোনের স্ক্রিনে। ফোনটা হাতে নিয়ে আবার কিচেনে গেলেন। কিচেনে যেতে যেতে ফোন রিসিভ করে কানে ধরলেন। অফিস থেকে সাথে সাথে লিসা সালাম দিয়ে জিনকে উত্তর করার সময় না দিয়ে অনুশোচনায় বললেন, আফা আমাকে ক্ষমা করে দিবেন, কালকে ওইভাবে বলা আমার একদমই ঠিক হয়নি। আমি বলতে চাইনি, ওভাবে কষ্টে বলে ফেলেছি। আপনি কিছু মনে নিয়েন না আফা, আমার ভুল হয়ে গেছে। আপনি আমার নিজের বোনের মতো, আপন বোন ভেবে ক্ষমা করে দিবেন আফা আমাকে। জিন নিঃশব্দে হাসলেন, তারপর বললেন, কি যে বলো না তুমি লিসা, ওসব মনে রাখলে চলে বলো? তুমি কষ্ট পেয়েছো তাই ওরকম বলেছো, আমি তো জানি তুমি কেমন। আমি মোটেও কিছু মনে করিনি। তোমার জায়গায় আমি থাকলে আমিও এমনটাই করতাম। এভাবে আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দিও না। তুমি না বললে আমি তোমার নিজের বোনের মতো, নিজের বোনের কাছে কেউ ক্ষমা চায়? এসব নিয়ে আর চিন্তা করো না, এখন বলো আমার তে কেমন আছে। মনে মনে জাঙ্কুকের উপর ভীষণ খুশি হলেন জিন। কাল যদি জাঙ্কুক তাকে না থামাতো তাহলে হয়তো উনি রাগের মাথায় আরো কিছু কথা শুনিয়ে দিতেন লিসাকে। জিনের কথাতে লিসা খুশি হলেন অনেক। তার কণ্ঠস্বর শুনে বোঝা গেল তার খুশির পরিমাণ। এখন অনেকটাই ভালো আপা, রাতের জ্বর অনেকখানি ছেড়ে দিয়েছে, গায়ে এখনো তাপ আছে, তবে কমে যাবে আল্লাহর রহমতে। জিনের সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলেন লিসা। তে ঘুম থেকে উঠে অল্প কিছু খেয়ে পড়তে বসেছে। কালকে এক্সাম ওর, প্রিপারেশন মোটামুটি ভালো নিয়েছিল, আর অল্প কিছু বাকি আছে, আজকের ভেতরেই হয়ে যাবে। গায়ে জ্বর আছে এখনো, মুখে রুচি নেই, সবকিছু কেমন জানি তিতা তিতা লাগছে, শরীর দুর্বল হয়ে গেছে অনেকখানি। লিসা তো মিনিটে মিনিটে এটা সেটা এনে খাওয়াচ্ছেন তেকে, কিন্তু তে খেতে পারছে না। দুর্বলতা এখনই কাটাতে না পারলে এর রেস্ট থেকে যাবে অনেক দিন। কাল পরশু সুগা আসবে বাসায় রাজশাহী থেকে। বাইরে আসবে শোনার পর থেকে খুব খুশিতে। বাড়িতে একা একা ওর ভালো লাগে না। যে কয়টা দিন জিনের বাসায় ছিল সেই কয়টা দিন খুব ভালো কেটেছে ওর, যদিও শেষের দিনটা ছাড়া। ইউনো ফুপি ফুপা এদের সবার সাথে হেসে খেলে দিন চলে গেছে তের, কিন্তু বাড়িতে কথা বলার জন্য কাউকে পাওয়া যায় না। মায়ের সাথে আর কতক্ষণই বা গল্প করা যায়। আর বুগাম অধিকাংশ সময় বাইরেই কাটান, তাই তার কথা বাদ। সারাদিনে তে পড়াশোনা আর বিশ্রামে কাটিয়ে দিল। দুপুরে খেয়ে খানিকক্ষণ ঘুমিয়ে আবার পড়তে বসলো। সন্ধ্যার আগেই বাকি পড়া শেষ করে ফেললো। পড়া শেষ করে কিছুক্ষণ বাইরে উঠানে হেঁটে বেড়ালো। একতলা বাড়ির উঠানের চারপাশ দিয়ে নারিকেল গাছ আর সুপারি গাছ লাগানো। তের দাদু এগুলো লাগিয়ে
রেখে গিয়েছিলেন। সাথে কিছু আম গাছও আছে। গাছগুলোর গায়ে ঘেঁষে ইটের উঁচু প্রাচীর দেওয়া। উঠানের এক পাশে সবজি বাগান করেছেন লিসা। সেখানে বেগুন, শিম, লাউ সহ বিভিন্ন রকমের শাকসবজির গাছ লাগানো। সেখানে গিয়ে কিছুক্ষণ সবজিগুলো হাত দিয়ে ধরে ধরে দেখলো তে। ঘুরে ঘুরে সমস্ত গাছ দেখে কিচেনে লিসার কাছে গেল। লিসা সন্ধ্যার পর খাওয়ার জন্য কিছু খাবার তৈরি করছিলেন। তে কিছুটা খেয়ে টেস্ট করে দেখলো। তিতা তিতা ভাবটা অনেকখানি কমে গেছে এখন, আর খাবারটাও বেশ মজা লাগছে। লোভ সামলাতে না পেরে সেখানে দাঁড়িয়ে খাওয়া শুরু করে দিল তে। সন্ধ্যা হওয়া পর্যন্ত আর দেরি করলো না। খাবার তৈরি শেষ হলে তে বুগাম আর লিসার জন্য কিছু খাবার রেখে বাকিটা নিজের রুমে নিয়ে গেল। মাগরিবের নামাজ শেষে জায়নামাজটা বাস করে আলনায় রেখে বিছানায় উঠে বসলো তে। তারপর বাম হাতে ফোন নিয়ে কোলের ওপর প্লেট রেখে ফোন চাপতে চাপতে খেতে লাগলো। খেতে খেতে ইউনোর কথা মনে পড়লো ওর। ওই বাড়িতে থাকলে এতক্ষণে নাস্তা নিয়ে ওদের কতবার ঝগড়া হতো তার কোনো হিসাব নেই। এগুলো ভেবে মনে মনে হাসলো তে। ইউনোকে খুব মনে পড়ছে এই মুহূর্তে ওর। ইউনোর সাথে করা সমস্ত খুনসুটিগুলো চোখের সামনে ভেসে উঠছে। কিন্তু হুট করে ওর মস্তিষ্ক ইউনোর দিক থেকে জাঙ্কুকের দিকে চলে গেল। গত রাতের কথা তো ওর মনেই নেই। এত সব ঝামেলা আর অসুস্থতার কারণে গতকালের কথা তো ওর মাথা থেকে সম্পূর্ণ বের হয়ে গেছিল। গত রাতের সমস্ত কিছু এক নিমিষে মনে পড়ে গেল তে। জাঙ্কুক ওর গলা টিপে ধরেছিল। মনে পড়তেই নিজের গলাটা হাত দিয়ে স্পর্শ করলো তে। ইউনোকে কোনো কিছু বলতে একেবারে মানা করেছিল জাঙ্কুক ভাইয়া, কিন্তু তারপর এত টর্চার করার পর আবার জাঙ্কুক ভাইয়া আমাকে খুলে নিয়েছিল। মেরে ধরে আবার ভালোবাসা দেখাতে এসেছিল। গরু মেরে জুতা দান। পরক্ষণেই তের মনে পড়লো ও জাঙ্কুকের কাঁধে মাথা রেখে জড়িয়ে ধরেছিল জাঙ্কুককে। জড়িয়ে ধরেছিলাম। ইস কি লজ্জার ব্যাপার। আচ্ছা সমস্যা নাই, ভাই হয়তো। তাহলে গাড়ির ভেতর যে আমার কত কাছে এসেছিল, কিন্তু তারপর যে আমাকে চুমু খেতে বলেছিল, জিভে দিয়ে আমার চুয়াল ছেটে দিয়েছিল জাঙ্কুক ভাইয়া। কে চাটে ভাই এমনি? ইয়ার তু। যে চুয়ালে জাঙ্কুক জিভা টেকিয়েছিল সেই চুয়ালটা নিজের অজান্তেই হাত দিয়ে ভালোভাবে খানিক গসলতে। মাথাটা খারাপ হয়ে গেল তে। জাঙ্কুক ভাইয়া এরকম সত্যি সত্যি করেছিল নাকি আমি স্বপ্ন দেখেছিলাম? কিন্তু আমাকে তো নিয়ে গেছিল কোথায় যেন, ওই খারাপ আবহাওয়ার ভেতরে কোথাকার কোন নদী খাল বিলের কাছে নিয়ে গেছিল। এটা তো সত্যি। জাঙ্কুক ভাইয়া ওনার চেহারা দেখার জন্য জোর করছিল আমাকে, কিন্তু তারপর তো আর কিছুই মনে নেই। ওর সবকিছু কি সত্যি ছিল? ওরে সর্বনাশ। সমস্ত ঘটনা মনে পড়তেই আবারও একবার অবাকের চরম পর্যায়ে গিয়ে নিজের হাওয়া হাওয়া মুখের ওপর নিজের ডান হাতটা চাপা দিল তে। লিসা তে রুমের সামনে দিয়ে কিচেনে যাচ্ছিলেন। তে রুমের ভেতর চোখ পড়ায় উনি দেখলেন তে নাস্তার প্লেট নিজের কোলের ওপর রেখে মুখে হাত দিয়ে হা হয়ে মেঝের দিকে তাকিয়ে আছে। ব্রু কুঁচকে তে রুমে ঢুকলেন তিনি। তারপর দরজার কাছে দাঁড়ালেন। উনি দরজার কাছে এসেছেন, তবুও তের কোনো ভাবান্তর হলো না দেখে দরজায় হাত দিয়ে নক করার মতো শব্দ করলেন। ভাবনার ভেতর আকস্মিক শব্দ হওয়ায় লাফিয়ে উঠল তে। কোল থেকে নাস্তার প্লেটটা শব্দ করে পড়ে গেল নিচে। নাস্তার প্লেটের দিকে একবার তাকিয়ে আবার নিজের মায়ের দিকে ব্রু কুঁচকে তাকিয়ে বলল, নক করে আসতে পারো না? লিসা বেকুব বনে গেলেন। নকই তো করলাম, তুই যে ভাবনা চিন্তা করতে করতে মহাকাশে চলে গেছিস তা কি আর আমি জানি? তে কি বলবে ভেবে না পেয়ে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে খাবারগুলো পেটে তুলতে তুলতে বলল, তোমার জন্য আমার এত মজার নাস্তাগুলো পড়ে গেল। লিসা মনে মনে খানিক হেসে বললেন, ঠিক হয়েছে, পৃথিবীর মানুষ পৃথিবীতে থাকবে, মহাকাশে যাবে কেন? তারপর দরজাটা টেনে দিয়ে চলে গেলেন ওখান থেকে। তে খাবার পেটে তুলে আবার বিছানায় বসলো। সব হয়েছে ওই অজগরটার জ্বালায়। বাড়িতেও শান্তিতে নেই আমি। এখন মাথার ভেতর এসব টর্চার করছে। বউ ভালো হবে না তোর, দেখিস খবিস বেটা। বউ হবেই বা কই থেকে? কে বিয়ে করবে তোরে? ওই রকম চেহারার খচ্চরের মতো আচরণ দেখলে কেউ বিয়ে করবে না। সারা জীবন সিঙ্গেল থাকতে হবে তোরে। মনে মনে জাঙ্কুকে খানিক বকাঝকা করে আবারও খাওয়ায় মনোযোগ দিল তে। রাতের বেলা পড়া শেষ করে 11টার পর বিছানায় এলো তে। লিসা আজও তের কাছে ঘুমাতে চেয়েছিল, কিন্তু তে মানা করে দিয়েছে। তে তো আর অত অসুস্থ নেই। রাত জেগে পড়লে লিসার ঘুমের ব্যাঘাত ঘটবে ভেবে লিসাকে আর মোটেই ঘুমাতে নিল না তে। লিসাকে বলে দিল কোনো সমস্যা যদি হয় তাহলে লিসার ফোনে মিস কল দিবে। লিসা তাই আর জোরাজুরি না করে ঘুমাতে চলে গিয়েছেন। এতক্ষণে ঘুমিয়ে পড়েছেন হয়তো। দরজা লক করলো না তে। সুইচ টিপে আলো নিভিয়ে দিল, কিন্তু নীল রঙের ডিম লাইটটা জ্বালিয়ে রাখলো। ঘর পুরোপুরি অন্ধকার হলে আবার ওর ভয় লাগে। আবছা আলো না থাকলে ঘুমাতে পারে না ও। সবকিছু ঠিকঠাক করে তারপর বিছানায় শুয়ে শুয়ে ফোন চাপতে লাগলো তে। কিছুক্ষণ পর দরজার কাছে সামান্য শব্দ হলো। তে ফোন চালানো রেখে একবার ব্রু কুঁচকে তাকালো দরজার দিকে। দরজার অপাশে পুরোপুরি অন্ধকার। না, দরজা তো যেমন ছিল তেমনই আছে। মনের ভুল ভেবে আবার ফোনের দিকে মনোযোগ দিল তে। কিছুক্ষণ পর দরজাটা ধীরে ধীরে খুলে যেতে লাগলো। শব্দ পেয়ে লাফিয়ে উঠে বসলো বিছানায়। দরজাটা নিজে থেকে খুলে যাচ্ছে।